viewers, welcome to the Next Gen show. আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নিজ যোগ্যতায় নিজ চেষ্টায় সফলতা অর্জন করেছে এরকম বিশিষ্ট ব্যক্তিদেরকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংফুসাইন বাহাদুর দ্বিতীয় দহিদ্র কুমার সুইচিং ফ্রু সাইন, যিনি বর্তমান মংরাজা পরিবারের প্রধান। কেমন আছেন? আছি, এখন ভালোই আছি। মানে আমাদের বয়সে আপনার সময়ে আপনারা কিভাবে সময় কাটাতেন এবং কিভাবে লাইফটাকে এনজয় করতেন? এখন তো বলতে গেলে ডিজিটাল যুগ, তখন ছিল ধরেন অ্যানালগ যুগ। তখন সেই আধুনিক এখন যে প্রযুক্তি ইনস্ট্রুমেন্ট, ধরেন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট, এগুলো তো ছিল না। তখন ওইভাবে আমরা কাটিয়েছি, বড় হয়েছি, আমাদের জীবন ওইভাবেই গেছে। এবার আমরা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা শুনেছি আপনি আমাদের সময়ে অনেক মিউজিক হচ্ছে যে চর্চায় ছিলেন, মিউজিক প্র্যাকটিসে ছিলেন, তো আমরা সে ব্যাপারে একটু জানতে চাইবো। স্কুলের শেষের দিকে মিউজিক্যাল ব্যান্ড ফর্ম করি, ওইটা সাল হচ্ছে 1977, ফিলিংস ব্যান্ডের নামে। পরে 78-এ গিয়ে ওটা স্টাবলিশ হয়। ওইভাবেই আমরা মিউজিক করেছি। মিউজিকটা আমরা ওই যে ওয়েস্টার্ন টাইপের মিউজিক করতাম। এবার একটু জানতে চাইবো, ফিলিংস যেভাবে শুরু হয়েছিল, ফিলিংস শুরু হওয়ার আগেও কিভাবে আপনার ইচ্ছে হলো যে হ্যাঁ মানে ব্যান্ড করি বা মিউজিক করি? আসলে আমার দিদিমার মামা ছিলেন এই সাবকন্টিনেন্টে সঙ্গীত পরিচালক, প্রয়াত শচীন দেববর্মন। শচীন দেববর্মন ছিলেন আমার দিদিমার মামা। তাদের রক্ত কিন্তু আমাদের শরীরেও বইছে। তখন 1974 সালে চট্টগ্রামে যখন আমরা থাকতাম, আমার আব্বা জুপিটার ব্যান্ড নামে এক ব্যান্ডদেরকে আমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে। ওরা ওখানে পারফরমেন্স করেছিল, একটা পার্টি দিয়েছিল। ওইখান থেকে আমি আর আমার বড় ভাই মিউজিক দিকেই আমরা চলে যাই আর কি। এরপরে আমরা জানতে চাইবো, যেহেতু ব্যান্ডের কথা চলে আসছে, আপনার কোন ব্যান্ড ভালো লাগতো এবং কোন ব্যান্ডের গানগুলো আপনাদেরকে ইন্সপায়ার্ড করতো? আমাদের ব্যান্ড ফর্ম করে আমরা 1977-এ, 78-এ আমাদের এস্টাবলিশ। তার আগে সোলস 75-76 থেকে সোলস ফর্ম করে। সোলসের পরে আমরা ফর্ম করি ফিলিংস। খুব দারুণ, জেনে ভালো লাগলো। এবার আমরা জানতে চাইবো হচ্ছে যে ফিলিংস ব্যান্ডের পরে আপনার মানে লাইফটা কিভাবে এগিয়েছে। আমরা জানতে পারি যে আপনার একটা ফাউন্ডেশন আছে, জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান, সেটা নিয়ে আপনার কিভাবে কাজ এগোচ্ছে এবং আপনার ব্যস্ততা। বীর মুক্তিযোদ্ধা মংরাজা ফাউন্ডেশনের নামে একটা ফাউন্ডেশন আমরা দাঁড় করিয়েছি 2010 সালে। এটা আমাদের মানিকছড়িতে আমাদের রাজবাড়ির পাশে একটা বাগান করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল নবী খান। ওনার বাগানেই এখন যিনি বর্তমানে এমডি আছেন কর্নেল হেলাল, উনি ফ্রিডম ফাইটার, আর মেজর মাসকুর, তারপরে আরো কয়েকজন রিটায়ার্ড কর্নেল, মেজর, ফ্রিডম ফাইটার, ওনাদেরকে নিয়ে এই ফাউন্ডেশনটা ফর্ম করি ওই কর্নেল বাগানের বাংলো ঘরে। তারপরে আমাদের সোশ্যাল কার্যক্রম শুরু করি, আমাদের বিভিন্ন গরিব গুণদের আন্ডারপ্রিভিলেজ যারা আছে সাহায্য করা, আর্থিক সাহায্য করা, বা আমাদের ফাউন্ডেশনের মধ্যে কয়েকটা আমরা সেকশন ভাগ করে দিচ্ছি। যেমন ফাউন্ডেশনের মধ্যে থাকবে গেমস, মিউজিক, তারপরে হেলথ, তারপরে লাইব্রেরি, তারপরে এই নানান কিছু। এটা নিয়েই আমরা এগোচ্ছি। আবার আমরা একটু পিছনের দিকে একটু যাই, আপনার বেড়ে ওঠা কোথায় এবং আপনার ছোটবেলার গল্প যদি একটু শেয়ার করেন। আমার জন্ম 1962 সালে 16 জুলাই
মানিকশিরি রাজবাড়িতেই জন্ম হয় আমার। তারপরে স্কুল লাইফে প্রথমে রাজবাড়ি প্রাইমারি স্কুল, তারপরে চিটং ইয়াং ফোকস ইংলিশ স্কুল নামে ওখানেও কয়েক বছর, তারপরে সেন্ট প্লাসিড। আমরা এবার জানতে চাই, আপনি তো দেখেছেন নিজ চোখে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল এবং কিভাবে আমরা জয়লাভ করি। আমরা একটু সেসব দিনের গল্প শুনতে চাই। আমার বয়স তখন ছিল 9 থেকে 10 মনে হয়। অ্যাকচুয়ালি মান্থ অফ মার্চ, তখন খুব আন্দোলন তুঙ্গে, আস্তে আস্তে আন্দোলন তুঙ্গে যাচ্ছে। ইস্ট পাকিস্তানের অফিস আদালতে কালো পতাকা, যখন অনির্দিষ্টকালের জন্য স্কুলে পড়তাম তখন সেন্ট প্লাসিডে, তখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আমরা চলে যাই কয়েকদিন রাঙামাটি বেড়ানোর জন্য। তখন আরো দিন দিন উত্তপ্ত হয়ে ওঠে ইস্ট পাকিস্তানের যে রাজনৈতিক অবস্থা। তখন উপায় না দেখে আমার নানা মানিকছড়ি থেকে 2টা গাড়ি পাঠায় আমাদের জন্য। আমরা চিটং না গিয়ে ডাইরেক্ট হাটাজারি দিয়ে মানিকছড়ি চলে যাই। তারপরে কিছুদিন পরে মান্থ অফ এপ্রিলের দিকে মনে হয় আমাদের শরণার্থীরা বিভিন্ন এলাকার থেকে, সাতকানিয়া, রাউজান এবং ওইদিকে বাঁশখালী, চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে শরণার্থী আসা শুরু করে। পাকিস্তান আর্মিদের তখন তাদের অ্যাট্রসিটিস, তাদের যে অ্যাকশন গুলো শুরু হয়ে যায়, বার্ন, লুটিং, কিলিং, ধরপাকড়। তারপরে উপায় না দেখে আমার যে মনে আছে 3rd মে, সেদিন আমার নানা এইচটি ইমাম, উনি ছিলেন আমাদের 3 পার্বত্য জেলার রাঙামাটি ডিসি। উনি 2টা গাড়ি আমার নানার জন্য পাঠিয়ে দেন, একটা ছোট চিঠি লিখে। তারপরে 3rd মে আমরা রামগড়ের উদ্দেশ্যে 3-4টা গাড়ি, যতগুলি মাল পত্র নিতে পারি ওগুলি নিয়ে আমরা রামগড় চলে যাই। ওখানে 2 দিন অবস্থান করার পর আরো ঘোলাটে হয়ে যায় পরিস্থিতি। পাকিস্তান আর্মি অলরেডি বারৈহাট থেকে করেরহাট হয়ে রামগড় ঢুকে পড়েছে। বাগান বাজার যখন এসছে তখন বিকেল 4টা মনে হয়, হেভি ফাইট হচ্ছে আমাদের মুক্তি বাহিনী, ইপিআর বেঙ্গল রেজিমেন্টের সাথে পাকিস্তান আর্মিদের সাথে। তারপরে উপায় না দেখে সবাই ডিসিশন নিয়ে নেয়, তখন ভারতে বর্ডার ক্রস করে আমাদেরকে সাবরুমে চলে যেতে হবে ভারতে। ওইখান থেকে হরিণা ক্যাম্পে মেজর জিয়ামি, শওকত, এনারা, ক্যাপ্টেন রফিক, মেজর রফিক, এনারা ওখানে অবস্থান নেই। মুক্তি বাহিনী ওখানে ক্যাম্প করে আমাদেরকে ওখান থেকে সাবরুম থেকে 15 মাইল দক্ষিণে রূপাইছড়ি নামে আমার এক নানার ভাগ্নের বাড়িতে, চৌধুরীর বাড়িতে আমাদেরকে আশ্রয়, ওখানে গিয়ে আমরা আশ্রয় নিই। তারপরে মিজো বাহিনী আমার নানাকে 2বার কিডন্যাপ করতে চেয়েছিল। তারপরে ফেলিয়ার হওয়ার পরে ভারতীয় সরকার বা ভারতীয় সেনাবাহিনীরা, গোয়েন্দারা সেটা বুঝতে পেরেই আমাদেরকে আগরতলায় নিয়ে যায়। আগরতলায় সেভের জায়গায় প্রথম প্রসন্ন সদনে আমরা উঠি। ওখানে 3-4 মাস থাকার পরে, তারপরে যখন পাকিস্তানি ফাইটার যখন বোমিং শুরু করে, ওইখান থেকে আমরা ত্রিপুরা মহারাজার বাড়িতে আশ্রয় নিই। আমরা এবং প্রয়াত জহুর আহমদ চৌধুরী, চট্টগ্রামের মন্ত্রী, ওনারা সহ 2 পরিবার আমাদেরকে ত্রিপুরা মহারাজার বাড়িতে আশ্রয় দেয়। আমরা জানতে চাই এর মাঝে যখন ফিরে আসা হয় ভারত থেকে, মানে যুদ্ধ জয়লাভ করার পরে যখন আপনারা দেশে ফিরে আসলেন, তখন আপনাদের রাজবাড়িটা মানে কি রূপ নেয় এবং কিভাবে আপনারা ফেলে গেছিলেন, মানে যুদ্ধের সময়, যেমন শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, ভান্ডার খুলে খাদ্যশস্য দেওয়া, তারপর টাকা পয়সা দান করা, সাহায্য করা। তারপরে আমাদের দরবার হলে আমার দিদিমা তখন সাময়িক হাসপাতাল
ব্যবস্থা করেছিলেন এই শরণার্থীদের জন্য। এইভাবে আমরা ফিরে চলে যাই। আচ্ছা, আসার পরে পাকিস্তান আর্মিরা তো চলে যায়, যখন রামগড়ে বোমিং করে, তারপর ইন্ডিয়ান ফাইটার বোমিং করে, তখন বাধ্য হয়ে ওরা পালিয়ে যায়। তখন রাজাকাররা আমাদের অনেক জিনিসপত্র নষ্ট করে দেয়, অনেক জিনিসপত্র আমাদের ক্রোকারি সেট থেকে, অ্যান্টিক্স থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নেয় লোকাল রাজাকার। এখন আমরা জানতে চাইবো আপনি আমাদের যে জেনজি, যে নতুন জেনারেশনদেরকে কি ওদের থেকে কি আশা করেন এবং ওদের থেকে কি এক্সপেক্ট করেন? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যে কোনো জাতির হোক। শিক্ষা ছাড়া অচল, দুনিয়া অচল, সমাজ অচল, জাতি অচল। এখন এই যে যারা ইয়াং জেনারেশনে উঠছে, ওরা যেন সঠিক পথে শিক্ষা নিয়ে এগোতে পারে, মাদক দিকে না গিয়ে, সন্ত্রাসের দিকে না গিয়ে যদি সঠিক পথে এগিয়ে যেতে পারলে আমার মনে হয় আরো ইয়াং জেনারেশনদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করি। আমরা একেবারে অনুষ্ঠান শেষে চলে আসছি। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার যে মেসেজ নেক্সট জেনারেশনদের প্রতি, এটা সত্যি খুবই ইন্সপায়ারিং, এবং আমরা আশা করছি আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, আমাদের দেশকে আমরা ওভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।